Hello guys, my name is Kutubuddin and today we are going to do the lesson 12 of class 7, that is My Diary by Anne Frank. So let's get started. The following excerpts have been taken from the book titled Anne Frank, The Diary of a Young Girl by Anne Frank. তো আমরা এখন যেটা পড়তে চলেছি সেটা নেওয়া হয়েছে একটা বই থেকে। সে বইটার নাম হচ্ছে অ্যান ফ্র্যাঙ্ক দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল এবং এটা লেখা হয়েছে এবং এটা লিখেছিলেনও অ্যান ফ্র্যাঙ্ক নিজে। অ্যাকচুয়ালি অ্যান ফ্র্যাঙ্ক নিজে বইটা লেখেননি, শি রোট আ ডায়েরি এবং সেই ডায়েরিটাকে লেটার ওয়াজ পাবলিশড অ্যাজ এ বুক। অ্যান ফ্র্যাঙ্ক ওয়াজ বর্ন অন জুন 12, 1929 ইন ফ্র্যাঙ্কফুর্ট, জার্মানি। অ্যান ফ্র্যাঙ্কের জন্ম কোথায়? ফ্র্যাঙ্কফুর্ট, জার্মানিতে, 12th June 1929. In her diary, Anne Frank records her experiences during 1942 when she and her family fled their home in Amsterdam and went hiding for the next 2 years in the secret annex of an old office building. যে ডায়েরির একটা অংশ পড়ব, সেই ডায়েরিটাতে অ্যান ফ্র্যাঙ্ক লিখে গিয়েছিলেন ওনার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার কথা। এবং আমরা যে অংশটা পড়ব সেই অংশটাতে কোন সময়কার অভিজ্ঞতার কথা বলা হয়েছে? অ্যাকচুয়ালি অ্যামস্টারডামে ওনার বাবা কাজ করতেন। তো অ্যামস্টারডামে যখন ওনার ছিলেন তখন সময়টা ছিল 1942। এই সময়কে অ্যাডলফ হিটলার বলে একজন লিডার ছিলেন এবং উনি জার্মানির সর্বেসর্বা ছিলেন। উনি যা বলতেন সেটাই ফাইনাল। তো সেই সময় উনি নির্দেশ দেন যে একমাত্র যারা প্রপার জার্মান তারাই হচ্ছেন উন্নত জাতি, মানে ওদেরকে বলতো আরিয়ান্স। এবং ওই প্রপার আরিয়ান্স ছাড়া বাকি যারা আছে, যেমন ওখানে জু কমিউনিটি ছিল বা যারা ব্ল্যাক কমিউনিটি ছিল, মানে ওদের কমিউনিটি ছাড়া, মানে প্রপার জার্মান ছাড়া সবাইকেই ধরা হতো নিচু প্রজাতির। এবং হিটলারের বিশ্বাস ছিল তারা দে আর অ্যাকচুয়ালি রুইনিং দ্য সোসাইটি, দে আর অ্যাকচুয়ালি রুইনিং হিজ কান্ট্রি। এবং ওনার বিশ্বাস ছিল যে ওই সমস্ত লোকেরা ওর দেশটাকে ধ্বংস করছে। সেই জন্য উনি ভীষণ নিষ্ঠুরতার সঙ্গে খুঁজে খুঁজে দেশের মানে জিউসদের মারতে শুরু করেন এবং ওনার সোলজারদেরও উনি অ্যাপয়েন্ট করেন যে আমার দেশে যত জিউস আছে সবাইকে মেরে ফেলা হোক। এবং এমনকি এরপরে উনি যে সমস্ত দেশগুলো জয় করেছিলেন সেখানেও উনি নির্দেশ দিয়েছিলেন যেন কোনো জিউ না থাকে। মানে ওনার একটা মোটো ছিল যে পৃথিবীতে শুধুমাত্র পৃথিবীতে কোনো জিউ থাকবে না, বা পৃথিবীতে প্রপার জার্মানটাই সব থেকে উন্নত জাতি, তারা ছাড়া আর পৃথিবীতে আর কোনো রেস থাকবে না। তো হি ওয়াজ অ্যাকচুয়ালি হিটলারের কথা আমরা সবাই জানি, উনি এত কুখ্যাত ছিলেন যে ওনার নামটা আজ পর্যন্ত ওই একবারই নেওয়া হয়েছিল, মানে অ্যাডলফ হিটলার, এবং সেটা ওনারই ছিল। আজ পর্যন্ত তুমি হয়তো কোথাও পাবে না যে কারোর নাম রাখা হয়েছে অ্যাডলফ হিটলার, বিকজ হি ওয়াজ ভেরি নটোরিয়াস। এবং ওনার নির্দেশে লক্ষ লক্ষ জুজ, এবং শুধু জুজ নয় আদার কমিউনিটি মানুষকেও হত্যা করা হয়েছিল সেই সময়। তো যেহেতু এই অ্যান ফ্র্যাঙ্কের কথা বলছি, অ্যান ফ্র্যাঙ্ক একজন জু ছিলেন। সো 1942 সেই সময়টা যখন হিটলার এই নির্দেশটা দেন, তখন এই ফ্যামিলিটা বাঁচানোর জন্য, মানে অ্যান ফ্র্যাঙ্ক এবং তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য ওনার বাবা ওই অ্যামস্টারডামে যেখানে কাজ করতেন তার পাশে একটা অ্যানেক্সের অফিস ছিল। অ্যানেক্স অফিস মানে মেল বিল্ডিংয়ের সঙ্গে আর একটা ছোট একটা বিল্ডিং, মানে ছোট একটা বিল্ডিং কিন্তু মেন বিল্ডিংয়ের সঙ্গে কানেক্টেড। তো সেই রকম ওখানে যখন সব জুকে বেছে বেছে হত্যা করা হচ্ছিল, তখন ওই অ্যান ফ্র্যাঙ্কের বাবা তার পুরো পরিবারকে নিয়ে ওই একটা অফিসেরই একটা সিক্রেট, মানে একটা গোপন কক্ষে যে 2 বছর লুকিয়েছিল, এবং 2 বছর লুকিয়েছিল। এবং সেই লুকিয়ে থাকার সময় অ্যান ফ্র্যাঙ্ক ডায়েরি লেখেন এবং সেইগুলো প্রকাশিত হয়, এবং সেখান থেকে আমরা পরে হিস্ট্রি জানতে পারি যে হিটলার আসলে কত বড় নিষ্ঠুর ছিলেন এবং উনি কীভাবে মানুষের উপর অত্যাচার করেছিলেন। কিন্তু এখানে সেই আমরা যেটা পড়বো সেটাতে সেই এক্সপিরিয়েন্সটা কোথাও লেখা নেই। এটা এক্সপিরিয়েন্সটা লেখা আছে তারা ধরা পড়ার আগে তারা একদম সাধারণ জীবনযাপন করতো, এবং তখন ওর জীবনটা কীরকম ছিল সেইটার একটা ছোট্ট অংশ আমরা এখান থেকে পাবো। ওকে গাইজ, দ্য extract deals with the experiences just before she and her family went into hiding. ওই যে বললাম লুকিয়ে, মানে ওই অফিস বিল্ডিংয়ে লুকানোর আগে তারা কীরকম জীবনযাপন করতো সেটাই আমরা এখান থেকে পাবো। তো চলো আমরা মেন প্রোজটাতে চলে যাই। আচ্ছা, ডায়েরি লেখার জন্য আমরা জানি তোমরা অনেকেই ডায়েরি লিখে থাকবে। অ্যাকচুয়ালি ইটস এ গুড হ্যাবিট, এটা খুব ভালো হ্যাবিট যে নিজের ডায়েরি লেখা, তোমার জীবন কাহিনীটা তুমি লিখতে পারবে। ডায়েরি লেখার মানে হচ্ছে প্রত্যেক দিন আমি দিনের শেষে
বা অনেকে কী করে পরের দিন সকালে তার আগের দিনেরটা লেখে, যে আমার সারাদিনে কী কী ঘটনা হলো সেটা একটু ছোটো ছোটো করে লিখে রাখা, আমার মানসিক অবস্থা কীরকম ছিল সেটা লিখে রাখা, আমার মনে কী চলছে সেগুলো লিখে রাখা, এবং এই জিনিসগুলোকে লিখে রেখে বেশিরভাগগুলো কী করে সিক্রেট রাখে, মানে এটা গোপন রাখে, এবং এটা শুধুমাত্র যে লেখে সেই পড়তে পারে। এনিওয়েজ, কিন্তু পরে যখন মারা যায় তখন আবার ওই ডায়েরিটাকে প্রকাশ করা হয়। তো এখানে দেখো, আর ওই ডায়েরি লেখার সময় দেখবে প্রথমে আগে ডেট টাইমটা দিতে হয় যে কোন সময় লিখছি, তারপরে সেই দিনের কথাটা উল্লেখ করা হয়। তো এখানে ঠিক সেরকমই আছে, দেখো সানডে 14 জুন 1942। তার মানে অ্যান ফ্র্যাঙ্ক লিখছে কবে ডায়েরিটা? রবিবার 14 জুন 1942। কিন্তু কোন দিনের ঘটনা ঘটছে লিখছে অ্যান ফ্র্যাঙ্ক, সেটা হচ্ছে 12 জুনের ঘটনা লিখছে। এটা আমরা পড়লেই বুঝতে পারবো। দেখো ফার্স্ট লাইনটা আছে, অন ফ্রাইডে জুন 12th আই woke up at 6 o'clock and no wonder it was my birthday. তো বলছে ফ্রাইডে, শুক্রবার ওর বার্থডে ছিল, বিকজ সেই দিনটা ছিল 12th জুন। But of course I was not allowed to get up at that hour, so I had to control my curiosity until 6:45. কিন্তু 6টার সময় আমার খুব উত্তেজনা হচ্ছিল, বিকজ আমার জন্মদিন, হোয়াট আর দ্য গিফটস আই এম গোইং টু গেট। অ্যান ফ্র্যাঙ্ক নিজে, এখানে আসলে আই মানে তোমাদেরকে ভেবে নিতে হবে অ্যান ফ্র্যাঙ্ক বলছে, কিন্তু বিকজ অ্যান ফ্র্যাঙ্ক ইজ রাইটিং দ্য ডায়েরি, ওই নিজের জীবন কাহিনী লিখছে, তো আই মানে অ্যান ফ্র্যাঙ্ক এখানে। তো বলছে যে অ্যান ফ্র্যাঙ্ক স্যাড কি আই ওয়াজ ভেরি কিউরিয়াস কি হোয়াট আর দ্য গিফটস দ্যাট আই এম গোইং টু গেট, বাট আমি সেই জন্য আমি কিউরিয়াসিটিতে কি 6টার সময় উঠে পড়েছিলাম, বাট আই ওয়াজ নট অ্যালাউড টু ওয়েক। কিন্তু 6টার সময় ওঠার আমার পারমিশন ছিল না, আই ওয়াজ নট অ্যালাউড, মানে আই ডিডন্ট হ্যাভ দ্য পারমিশন। এবং তারপর বলছে আমি খুব কষ্ট করে বিছানার মধ্যে শুয়েছিলাম কটা পর্যন্ত? 6:45 পর্যন্ত। তারপর কী হলো? আনটিল 6:45। তারপর কী হলো? দেন আই কুড বেয়ার ইট নো লঙ্গার অ্যান্ড ওয়েন্ট to the dining room where I received a warm welcome from Mor. এখানে গাইজ এটা জার্মান নেম, MORTJ, মর্চ। এটা একটা মর্চ বলতে পারে, আই এম নট শিওর উচ্চারণটা কী হবে, বাট এনিওয়েজ তো আমি এটাকে পড়ছি মর্চ বলে, ওকে। এনিওয়েজ তো বলছে যে 6:45 পর্যন্ত আমি বিছানায় ওয়েট করলাম, তারপরে আমি আমার কিউরিওসিটি আর ধরে রাখতে পারলাম না। আমি কী করলাম? তারপরে সোজা উঠে আমি কোথায় চলে গেলাম? আই ওয়েন্ট টু দি ডাইনিং রুম। আমি ডাইনিং রুমে চলে গেলাম, where I received a warm welcome। এবং ডাইনিং রুমে যেয়ে দেখলাম যে তখন সেই সময় কেউই ছিল না, শুধু আমার ক্যাটটা ছিল, এবং দ্যাট ক্যাট গেভ মি আ ওয়ার্ম ওয়েলকাম, এবং আমাকে অভ্যর্থনা জানালো। Soon after 7 I went to mummy and daddy and then to the sitting room to undo my presence। বলছে 7টা যখনই বাজে তখন, মানে 7টার সময় সবাই ওঠে ওদের ঘরে আর কি, তো 6:45 উঠে গেছিলো, সেই জন্য ও যায়নি। তারপর যখন 7টা বাজলো, 7টা বাজার সঙ্গে সঙ্গে কোথায় গেল? ও মা বাবা যে রুমে থাকে সেই রুমে চলে গেল। অ্যান্ড দেন টু দিস সিটিং রুম, এবং তারপরে ওর মা বাবা যে গিফটটা ওর জন্য কিনেছিল সেটা নিয়ে ও যেখানে বসার ঘর সেখানে চলে গেল, টু আনডু মাই প্রেজেন্ট। আনডু মানে প্রেজেন্টগুলোকে খোলার জন্য। দ্য ফার্স্ট টু গ্রিট মি ওয়াজ ইউ, পসিবলি দি নাইসেস্ট অফ অল। দ্য ফার্স্ট টু গ্রিট মি ওয়াজ ইউ মানে অ্যানি ফ্র্যাঙ্ক নিজে বলছে যে আমাকে গ্রিট করা, প্রথম যে গ্রিট করে সেটা হচ্ছে তুমি। এই তুমিটা কে আমরা এটা পরে জানতে পারবো, তুমি বলে কাকে সম্বোধন করছে। পসিবলি দি নাইসেস্ট অফ অল, ওকে। এবং সে বললো কি যে, এবং তুমি যে গ্রিটটা করেছিলে, গ্রিট মানে আমাকে অভিনন্দন জানিয়েছিলে, সেটা হচ্ছে সব থেকে ভালো আমার জন্য, মানে সব থেকে প্রিয়। Then on the table there were a bunch of roses, a plant and some peonies, and more arrived during the day. Guys, তাহলে কী পেলো অন দ্য টেবল? ওই টেবিলের মধ্যে আর কি গিফট ছিল? গিফটের মধ্যে ছিল বাঞ্চ অফ রোজেস, একগুচ্ছ গোলাপ ফুল ছিল, প্ল্যান্ট একটা গাছ, অ্যান্ড সাম পিওনিজ। পিওনিজ মানে এটাও একটা গাছ, এবং গাছের সঙ্গে খুব এর ফুলটা খুব সুন্দর দেখতে হয়, তো বলতে পারি ইটস কাইন্ড অফ ফ্লাওয়ার্স। অ্যান্ড মোর অ্যারাইভ ডিউরিং দ্য ডে, এবং আরও গিফট আমি পেয়েছিলাম সারাদিনে। I got masses of things from mommy and daddy and was thoroughly spoiled by various friends. I got masses of things from mommy and daddy, masses of things, মানে অনেক কিছু পেয়েছিলাম আমি আমার মা বাবার কাছ থেকে। and was thoroughly spoiled by various friends. thoroughly spoiled মানে কি? নষ্ট করে দেওয়া। দ্যাট মিনস মাই ফ্রেন্ডস গেভ মি, অ্যানি ফ্র্যাঙ্ক বলছে আমার বন্ধু এত জিনিস দিয়েছিল যে ইট অলমোস্ট রুইন্ড মি, মানে যেটা আমাকে, মানে স্পয়েলড মানে কি, ধরো কেউ হয়তো চকলেটস দিয়েছে অনেক, যেটা খেলে হয়তো শরীরে ক্ষতি, বাট অনেক আদর করে দেয়। কেউ হয়তো অনেক টয়েস দিয়েছে, কেউ হয়তো অনেক এমন কিছু জিনিস দিয়েছে যে জিনিসগুলো হয়তো এন্টারটেনমেন্টের জন্য ভালো, কিন্তু আসলে সেগুলো কোনো ভ্যালিউ নেই। তো এই সমস্ত জিনিস দিয়ে ওকে, এরকম জিনিস দিলে ওটাকে বলে স্পয়েলড, কিন্তু এটা নেগেটিভ সেন্সে নয়, এটা আদরের জন্য বলা হয়। সো সেরকম অনেক গিফটস। সো অল অ্যান্ড অল বেসিক্যালি বলতে পারি ও ফ্রেন্ডস এবং মামি অ্যান্ড ড্যাডির কাছ থেকেও প্রচুর গিফট পেয়েছিল। Among other things I was given camera obscura,
a party game, lots of sweets, chocolates, a puzzle, a brooch, Tales and Legends of the Netherlands by Joseph Cohen, Daisy's Mountain Holiday, a terrific book, and some money. ওই যে বললাম স্পয়েল করার জন্য, হয়তো ওকে নষ্ট করার জন্য এই সমস্ত জিনিসগুলো যথেষ্ট ছিল। কী কী পেয়েছিল? একটা ক্যামেরা অবসিকিউরা। ওকে, তাহলে জিনিসগুলো লিস্টগুলো একবার দেখে নেওয়া যাক কী কী পেয়েছিল। একটা ক্যামেরা অবসিকিউরা মানে গাইজ কি এটা বলতে পারো ঠিক ক্যামেরা নয়, তো আগেকার যুগে হতো মানে ওই মানে ওর থ্রু দিয়ে দেখলে বাইরের জিনিসটাকে বেশ একটু রঙিন দেখাতো, মানে ইটস এ কাইন্ড অফ বলতে পারো ফোর রানার অফ ক্যামেরা, মানে এরপরেই ক্যামেরা আবিষ্কৃত হয়। তো দ্যাট ক্যামেরা অবসিকিউর ওয়াজ ভেরি পপুলার within the young guys and within the young girls, মানে খুব পপুলার ছিল। যেমন দেখ তোমরা হয়তো দেখবে ছোটোবেলায় ওই যে একটা ক্যামেরার মতো ছিল না, এরকম ভিতরে অনেক ছবি থাকতো আর একটা পিন হোলের মতো থাকতো, তার মধ্যে দিয়ে যদি আমরা দেখি এক চোখ দিয়ে এবং একটা নব থাকতো, সেই নবটা ঘোরালে ওই ছবিগুলো পাল্টাতো। তো ওই রকমই একটা জিনিস বলতে পারো। আর পার্টি গেম, একটা গেম দিচ্ছিল, একটা পার্টি গেম, লটস অফ সুইট, চকলেটস, আ পাজল, আ ব্রুচ মানে গাইজ স্পেশালি এটা ফিমেলরা ইউজ করে, যদি জ্যাকেট ট্যাকেট পরা হয় তো তার উপরে এটা এক ধরনের অর্নামেন্ট, গয়নার মতো ওই জ্যাকেটের উপরে এটাকে লাগানো হয় এবং এটা দেখতে সুন্দর লাগে। অ্যান্ড আর কিছু বই পেয়েছিল, তার মধ্যে কি ছিল? টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন অ্যান্ড ডেইজিস মাউন্টেন হলিডে। এবং এই ডেইজিস মাউন্টেন হলিডে সেটাকে দেখো ব্র্যাকেটে বলছে টেরিফিক বুক, মানে এটা ওর বেশি পছন্দ ছিল। অ্যান্ড সাম মানে কিছু টাকাও পেয়েছিল। Now I can buy the myths of the Greece and Rome, grand. তো অ্যানি ফ্র্যাঙ্ক বলছে ওর অনেকদিন তো ইচ্ছা ছিল যে আরেকটা বই কেনা, সেটার নাম হচ্ছে দি মিথস অফ গ্রিস অ্যান্ড রোম। তো বলছে বিকজ আই গট দি মানি, আমি সেই মানিটা দিয়ে আই ক্যান বাই দ্যাট বুক। সো শি ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি হ্যাপি। Then Lies called for me and we went to the school. During recess, I treated everyone to sweet biscuits and then we had to go back to our lessons. So then Lies মানে ওর একটা one of her friends ওকে ডাকলো কোথায়? স্কুলে যাওয়ার জন্য। রিসেস মানে ডিউরিং দ্য ব্রেক, যেহেতু ওর বার্থডে ছিল অ্যানি ফ্র্যাঙ্কের, সো শি সেড কি আই ট্রিটেড এভরিওয়ান, আমি সবাইকে দিলাম সুইট বিস্কিটস দিলাম, অ্যান্ড দেন উই হ্যাড টু গো টু দ্য we had to go back to our lesson. তারপরে আবার আমরা ক্লাসে চলে গেলাম। Now I must stop. Bye bye. We're going to be great pals. তারপরে বললো যে ডায়েরিতে সেদিন আর কিছু লেখে নিই, তো লিখলো যে আই মাস্ট স্টপ, মানে ও বলতে চাইছে কি আমি এখন আর লিখবো না, বিকজ আই ডোন্ট হ্যাভ টাইম। তারপরে বাই বাই জানাচ্ছে সবাইকে যারা রিডার তাদেরকে, তো বলছে উই আর গোয়িং টু বি গ্রেট প্যালস। তারপরে বলছে আমরা খুব ভালো বন্ধু হব। তাহলে একটা তো অ্যানি ফ্র্যাঙ্ক আই, কিন্তু আরেকজন কে সেটা কিন্তু এখন আমরা জানতে পারি। প্রথমেও জানতে পারিনি ওই ইউটাকে, যে ওকে বললো যে প্রথম গ্রিট করেছিল এবং যেটা ওর সব থেকে পছন্দ হয়েছিল। তার মানে একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার এখনও থেকে যে উই ডোন্ট নো হু দ্যাট ইউ ইজ। দেখি আমরা পরের প্যাসেজটা থেকে জানতে পারি। মানডে 15th June 1942। এবার আমরা চলে এসেছি মানডে, কবে? 15 তারিখ লিখছি। আই হ্যাড মাই বার্থডে পার্টি অন সানডে আফটারনুন। তো বলছে আমার বার্থডে পার্টিটা আছে সানডে আফটারনুনে। We showed a film, The Lighthouse Keeper, which my school friends thoroughly enjoyed. We showed a film, মানে we showed a film মানে ওর বাবা আর কি, মানে আগেকার যুগে সিনেমা তো খুব পপুলার ছিল এবং তখন কী করা হতো যে বাড়িতে যদি কোনো ওকেশন হয় তাহলে ভিডিও ভাড়া করে নিয়ে এসে দেখানো হতো। তো সেখানে বলছে ওর বাবা একটা মুভি রেন্ট করে নিয়ে এসেছিল। সেই নামটা কী ছিল মুভিটার? দি লাইট হাউস কিপার। এবং তারপরে অ্যানি ফ্র্যাঙ্ক তার সব বন্ধুদের ডেকে সবাই মিলে ওই মুভিটা একসঙ্গে এনজয় করে বাড়িতে বসে। There were lots of girls and boys. We had a lovely time. So বলছে অনেক ছেলে মেয়ে ছিল এবং we had a love, এবং আমরা ভীষণ এনজয় করেছিলাম এবং আমাদের খুব আনন্দ হয়েছিল। For years, Lies Guzens and San Houtman have been my best friends. Guys, এই যে নামগুলো আছে সেগুলো তো জার্মান নেম, সো এগুলো হয়তো উচ্চারণটা আমি ঠিক করছি না, বাট somewhat ধরতে পারো লাইস গুজেন্স অ্যান্ড স্যাম হোটম্যান। এনিওয়েজ, সো হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ড। তার ওর বেস্ট ফ্রেন্ড কে কে? ওই দুজন, লাইস and Sam. Since then I have got to know Jopi Diwal at the Jewish secondary school. Since then I have got to know Jopi Diwal at the Jewish secondary school. তাহলে কোন স্কুলে পড়তো? Jewish secondary স্কুলে। ওরা দুজন বন্ধু ছিল, তারপর থেকে ওদের থ্রুতে আর কারোর সঙ্গে পরিচয় হয়, আর একটা ক্যারেক্টার ছিল যে জোপি ডিওয়াল। তো এরাই ছিল অ্যানি ফ্র্যাঙ্কের বেস্ট ফ্রেন্ডস। উই আর টুগেদার আ লট and she is now my best friend. We are together, এইখানে বলছে যে ওদের থ্রুতে পরিচয় হয়েছিল, কিন্তু নাও উই আর মানে এই জোপি ডিওয়াল বলছে উই আর টুগেদার a lot, এবং আমরা খুব বেশি সময় একসঙ্গে কাটাই। অ্যান্ড
ইজ নাও অ্যান্ড ইজ নাও মাই বেস্ট, এবং বলছে যে ও হচ্ছে আমার এখন বেস্ট ফ্রেন্ড। আগে ওই দুজন ছিল, কিন্তু এখন এই আমার বেস্ট ফ্রেন্ড। লাইজ ইজ মোর ফ্রেন্ডলি উইথ অ্যানাদার গার্ল অ্যান্ড স্যান গজ টু এ ডিফারেন্ট স্কুল ওয়্যার শি হ্যাজ মেড নিউ ফ্রেন্ডস। কি হলো তাহলে ওই যে তিনজনের মধ্যে, তাহলে বোঝা যাচ্ছে একটু ওদের সম্পর্কে ভাঙন ধরেছে। বিকজ ও বলছে ওরা তো দুজনই বেস্ট ফ্রেন্ড ছিল, লাইজ অ্যান্ড স্যান, বাট এখন এরও বেস্ট ফ্রেন্ড চেঞ্জ করে নিচ্ছে। তারপরে লাইজ ইজ মোর ফ্রেন্ডলি উইথ অ্যানাদার, তাহলে লাইজ কি হয়েছে, নিজের বেস্ট ফ্রেন্ড চেঞ্জ করে নিয়েছে। মানে অ্যানি এটাই বলতে চাইছে যে লাইজ ইজ মোর ফ্রেন্ডলি উইথ অ্যানাদার গার্ল, বলছে লাইজ এখন বেশি বন্ধুত্ব হয়েছে আর একটা মেয়ের সঙ্গে। অ্যান্ড স্যান গট টু এ ডিফারেন্ট, আর স্যান আরেকটা যে বেস্ট ফ্রেন্ড ছিল সে আবার অন্য স্কুলে চলে গেছে, ওয়্যার শি হ্যাজ মেড নিউ, এবং সেখানে ওর নতুন বন্ধু করে নিয়েছে। তখন বোঝা যাচ্ছে ওরা যে ওদের যে একটা গ্রুপ ছিল সেই গ্রুপটা আস্তে আস্তে মানে কী হচ্ছে, চারিদিকে স্ক্যাটার্ড হয়ে গেছে এবং সম্পর্কে একটু চির ধরেছে। দেখা যাক পরেরটা কী বলছে। স্যাটারডে 20th জুন 1942, এবারে ঘটনা কবে, স্যাটারডে ঘটনা 20th জুন। 20th জুনে কী হয়েছিল, আই হ্যাভেন্ট রিটন ফর আ ফিউ ডেজ বিকজ আই ওয়ান্টেড ফার্স্ট অফ অল টু থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি। বলছে আমি এই লেখাটা শুরু করছি যে আমি অনেকদিন লিখিনি, বেশ কিছুদিন লিখিনি, বিকজ আই ওয়ান্টেড ফার্স্ট অফ অল টু থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি। আমাকে প্রথমে চিন্তা করতে হচ্ছিল আমার ডায়েরিটার ব্যাপারে। কী ব্যাপার, ইটস অ্যান অড আইডিয়া ফর সামওয়ান লাইক মি টু কিপ আ ডায়েরি। তো ও ভাবলো যে আমার মতো একজনের জন্য একটা ডায়েরি লেখা, কিপ এ ডায়েরি মানে ডায়েরি লেখা বা ডায়েরিটা মেনটেন করা, প্রতিদিন লেখা, মানে প্রত্যেক একদিন দুদিন পর পরই লেখা, এই ব্যাপারটা ভীষণ অড মিনস নট নর্মাল। Not only because I have never done so before, but because it seems to me that neither I, nor for that matter anyone else, will be interested in the unblossomings of a 13-year-old schoolgirl. Okay, কেন অড লাগছে, বিকজ নট অনলি বিকজ আই হ্যাভ নেভার, ফার্স্ট অফ অল আমি তো কখনো এর আগে কোনোদিন ডায়েরি লিখিনি, দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে বাট বিকজ ইট সিমস টু মি, বাট আমার এটা মনে হয়েছিল যে আমার বা অন্য কারোর, আমার মনে হয় না যে একটা 13 বছরের মেয়ে কীভাবে তার বিকাশ হচ্ছে, আনব্লসিং মানে প্রস্ফুটিত, মানে বিকাশ হচ্ছে, সেটাকে জানার ইন্টারেস্ট থাকবে। কারণ যদি ইন্টারেস্ট থাকে তাহলেই তো সে ডায়েরিটা পড়বে। এবং সে বলছে না অন্য কারোর ইন্টারেস্ট থাকবে না আমার ইন্টারেস্ট থাকবে যে আমি কিভাবে আনব্লসম করছি, বাট স্টিল আমার মনে একটা ইচ্ছা আছে যে আমি ডায়েরি লিখবো। দ্যাট ইজ দ্য রিজন। ও যেহেতু কন্ট্রাডিকশন, মানে ও ডায়েরি লিখতেও চায়, আবার লেখার যে পারপাস বা তার আউটকামটা কী হবে সেটা সম্বন্ধেও শি ইজ নট শিওর। তাহলে এটাই হয় যখন মানুষ, তার মানে বোঝা যাচ্ছে অ্যান ফ্র্যাঙ্ক যখন বড় হচ্ছে তখন ওর মনে একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। সো অ্যান্ড শি হ্যাজ স্টার্টেড টু কোয়েশ্চেন দ্য থিংস, এবং সে তখন এখন কোয়েশ্চেন করতে শুরু করেছে সমস্ত জিনিসগুলোকে। তার মানে ওর মানসিক বিকাশটা হচ্ছে, এটা থেকে বোঝা যাচ্ছে। বাট স্টিল শি ইজ ইন এ কোয়ান্ডারি মানে কনফিউশন, কে ডায়েরি লেখাটাও কন্টিনিউ করবে না কন্টিনিউ করবে না, দেখা যাক কী করছে। স্টিল what does that matter? I want to write, but more than that, I want to bring out all kinds of things that lie buried deep in my heart. তখন আবার নিজেকে কনভিন্স করছে কি দ্যাট ডাজন্ট ম্যাটার কি আমি পড়লাম বা আমার ডায়েরিটা অন্য কেউ পড়লো বা অন্য কেউ পড়তে ইন্টারেস্ট থাকলো কি না, এগুলো কোনো ম্যাটারই করে না। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই, বাট মোর দ্যান দ্যাট, বাট তার থেকেও বেশি হচ্ছে আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লাই বেরিড ডিউরিং ডিপ ইন মাই হার্ট। বলছে আমার মনে যে সমস্ত চিন্তাভাবনাগুলো চলছে বা আমার হৃদয়ে যে সমস্ত থটস আর কামিং ইন মাই হার্ট, সেটাকে আমি জাস্ট লিখতে চাই। তো দ্যাট মিনস ও নিজেকে কনভিন্স করছে যে আই এম নট রাইটিং ফর এনি ওয়ান এলস, ইভেন আই এম নট রাইটিং ফর মাই সেলফ, আই এম জাস্ট রাইটিং সো দ্যাট আই ক্যান এক্সপ্রেস মাই ফিলিংস অ্যান্ড থটস অ্যান্ড ইমোশনস অন এ পিস অফ পেপার। তো সেই জন্য বলছে সো দ্যাট ডাজন্ট ম্যাটার ওয়েদার it's going to be interesting or not, whether people are going to be interested in that or not, it doesn't matter. সেই জন্য ও নিজেকে এটাই কনভিন্স করলো। সো she decided to continue writing the diary. There is a saying that paper is more patient than man. It came back to me on one of my slightly melancholy days. তো তারপর বলছে দের ইজ এ সেইং, বলছে একটা কথা আছে যে পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, বলছে মানুষের থেকে বেশি ধৈর্য থাকে একটা পেপারের। ইট কেম ব্যাক টু মি অন ওয়ান অফ মাই স্লাইটলি মেলানকলি ডেজ। দ্য মেলানকলি মানে কি, ইউনো ওয়েন ইউ আর নট, ইউর মুড ইজ নট গুড,
কোনো কারণ নেই ডিপ্রেশনে, বাট স্টিল ইউ ডোন্ট ফিল হ্যাপি, ইউ ডোন্ট ফিল হ্যাপি, ইউ ডোন্ট ফিল স্যাড, হ্যাপি স্যাডনেসের মাঝখানে এমন একটা স্থিতির মধ্যে আছে। বলছে এরকম একটা দিনে আমার এই কথাটা মনে এলো যে একটা মানুষের থেকে একটা পেপার অনেক ভালো। সো অ্যাকচুয়ালি ও বলতে চাইছে, সো শি অ্যাকচুয়ালি স্টার্টেড টু লিভ অ্যালোন। ও আস্তে আস্তে একা হয়ে যাচ্ছিল এবং সেই জন্য ওই একাকিত্বটাকে কাটানোর জন্য শি ডিসাইডেড টু মেক আ ডায়েরি অর মেক দ্য পেজ অফ এ ডায়েরি হার বেস্ট ফ্রেন্ড। While I sat chin in hand, feeling too bored and limp even to make up my mind whether to go out or stay at home. ওই মেলানকালি যে দিনটা, সে মেলানকালি দিন, হাউ ইজ দ্যাট ডে, মানে যেদিন ওয়েন শি ফিলস মেলানকালি, যখন সে মেলানকালি ফিল করে, মানে মেলানকালিকে মানে ওয়েন শি ইজ ইন আ উদাসীন থাকে যেদিন, সেদিন কি করে ও, কীভাবে বসে থাকে, সে বসে থাকে আই স্যাট চিন ইন হ্যান্ড, মানে চিন মানে চিবুকটা হাতের উপরে রেখে সে বসে থাকে। অ্যান্ড ইভেন লিম্প মানে কি ডিসকারেজড, এবং ইভেন লিম্প ইভেন টু মেক আপ মাই মাইন্ড ওয়েদার টু গো আউট অর স্টে অ্যাট হোম। লিম্প ইভেন মানে এটাও ঠিক করতে পারে না যে বাড়িতেই বসে থাকবো এইভাবে বোর্ড হয়ে নাকি বাইরে যাব। দ্যাট মিনস শি গেট কনফিউজড কি হোয়াট শুড আই ডু। Yes, there is no doubt that paper is patient, and I don't intend to show this cardboard covered notebook bearing the proud name of diary to anyone. তো বলছে তারপরে নিজেই ভাবছো ওই মেলানকালির দিনটাতে, ইয়েস দের ইজ নো ডাউট, বলছে এটা তো কোনো সন্দেহই নেই যে পেপার মানুষের থেকে বেশি পেশেন্ট, মানে ধৈর্যশীল। বাট and I don't intend to show this cardboard covered notebook bearing the proud name of diary. তো বলছে আমি এই যে কার্ডবোর্ড মোড়া একটা এই যে জিনিস যেটাতে লেখা, যেটার নাম হচ্ছে ডায়েরি, এটাকে আমি কাউকে দেখাতেও চাই না, আমি চাই না, আমার ইচ্ছেও নেই যে কেউ পড়ুক। তাহলে আমি যদি লিখি, তাহলে কেউ যদি পড়তে নাও ইন্টারেস্টেড থাকে, তাহলে আমার কোনো অসুবিধা নেই। তো এটা ও নিজের মনকেই সান্ত্বনা দিচ্ছে। Unless I find a real friend, boy or girl, probably nobody cares. Unless means কি গাইজ, আনলেস বলছে যে আমি ইট ডাজন্ট ম্যাটার কেউ দেখুক বা না দেখুক, বাট ইয়েস কেউ যদি এরকম হয়, আমি যদি এমন একজনকে পাই হু ইজ অ্যাকচুয়ালি আ রিয়েল ফ্রেন্ড, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, ইট ডাজন্ট ম্যাটার, প্রবলি নোবডি কেয়ার্স, মানে এটাতে কোনো কেউই কেয়ার করে না বা আমিও কেয়ার করি না যে এটা ছেলে হোক বাবা, বাট দ্যাট পারসন শুড বি আ রিয়েল ফ্রেন্ড। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে অ্যানি ফ্র্যাঙ্ক ইজ অ্যাকচুয়ালি, যেহেতু ওর বেস্ট ফ্রেন্ডরা আলাদা হয়ে গেছে, সো অ্যাকচুয়ালি শি ওয়ান্টস আ রিয়েল ফ্রেন্ড, এবং সে একটা রিয়েল ফ্রেন্ডের ও অভাব বোধ করছে, মানে এমন একজন যার সঙ্গে ওর সিক্রেটগুলো শেয়ার করতে পারে। Because when you are writing your diary, you write everything, your secrets, your feelings, your good feelings, your bad feelings, everything. এবং অ্যানি ফ্র্যাঙ্ক wants someone, এমন একজনকে সেই টাইম ফ্রেমটায় চাইছিল, to with whom she can actually share everything, যেটা যার সঙ্গে সব কিছু, এবং she was not getting it, এবং এরকম কাউকে পাচ্ছিল না। That is the reason she was thinking কি I will make this diary as my real friend and in the form of writing, এবং লেখাটা হবে আমার বলা, এবং রাইটিং লিখে আমি এই ডায়েরিটাকে সব কিছু জানাবো। দ্যাট মিনস মাই সিক্রেটস, মাই ফিলিংস, মাই ইমোশনস, এভরিথিং, মাই স্যাডনেস, মাই ফ্রাস্ট্রেশন, এভরিথিং আই উইল টেল দিস টু মাই রিয়েল ফ্রেন্ড। অ্যান্ড হু ইজ দ্যাট অ্যাট দিস মোমেন্ট? দ্যাট ইজ দ্য ডায়েরি। And now I come to the root of the matter, the reason for my starting a diary. Is it that I have no such real friend? তারপরে নিজেই বলছে, যেটা আমি তোমাদের এখনই বললাম, যে এইবার আমি বুঝতে পারছি যে আমার কেন ডায়েরিটা লিখতে ইচ্ছা করছে। অ্যানি ফ্র্যাঙ্ক বলছে বিকজ আই হ্যাভ নো রিয়েল ফ্রেন্ড, বিকজ আমার কোনো রিয়েল ফ্রেন্ড নেই, আমি কারোর সঙ্গে আমার সিক্রেটস বা আমার মনে কিছু সেটা শেয়ার করতে পারি না। আমি এই ডায়েরিটার সঙ্গে শেয়ার করতে পারবো, এই ডায়েরিটার মধ্যে আমার রিয়েল ফ্রেন্ডকে খুঁজে পাবো। দ্যাট ইজ দ্য রিজন। এটা অড মনে হলেও আমার এই চিন্তাটা মনে আসছে যে আমার ডায়েরি লেখা উচিত। Let me put it clearly. Since no one would believe that a girl of 13 feels herself quite alone in the world, nor is it so. Let me put it clearly, মানে বলছে আমাকে পরিষ্কারভাবে বলতে দাও। Since no one would believe, বলছে কেউই বিশ্বাস করবে যে একটা 13 বছরের মেয়ে একা ফিল করে। অ্যান্ড নর ইজ ইট সো, এবং এটা নয়ও। এবং অ্যানি ফ্র্যাঙ্ক সেটা বলছে যে এবং আই এম নট লোনলি, আই হ্যাভ মাই ফ্যামিলি
I have my parents, I have my friends, everything, I have everyone. But still, I feel lonely inside. কিন্তু এটা is no one is going to believe that, because ও বলছে আমি যদি কাউকে বলি বলে no, you have everything, everyone, you have your family, you have your friends, you have, what do you want, what else do you want, আর কি চাও তুমি? তো সেই জন্য ও বলছে যে কেউ বিশ্বাসও করবে না আমি বললে। আর সত্যি আই এম অ্যাকচুয়ালি নট লোনলি, বাট আই ফিল লোনলি। I have darling parents and a sister of 16. তো ওই যেটা বললাম বলছে আই হ্যাভ ডার্লিং মিনস প্রিয়, আমার আমার পেরেন্টস আছেন, আই লাভ দেম ভেরি মাচ, দে অলসো লাভ মি। আবার আমার একটা বোন আছে, তার কত বয়স, 16 years old, তার মানে প্রায় একই বয়স্ক, তার মানে দে আর অলসো গুড ফ্রেন্ডস। আই নো অ্যাবাউট 30 people whom one might call friends. তো বলছে আমি 30 জন এমন এমন লোককে জানি, বা এমন ব্যক্তিকে জানি, বা এমন মানুষকে জানি যাদেরকে আমি বন্ধু বলতে পারি। তোমার আমার প্রায় 30টা বন্ধু আছে। I have relations, aunts and uncles who are darling too. A good home. No, I don't seem to lack anything. তো বলছে I have তারপর বলছে I know আমার 30টা বন্ধু আছে, আমার পেরেন্টস আছে, অ্যান্ড আই হ্যাভ সিস্টার যার 16 বছর বয়স, অ্যান্ড দে অল লাভ মি। এছাড়াও কি গিয়েছে, আই হ্যাভ রিলেশন, এবং আমার আত্মীয় আছে, আমার অন্টস আছে, আমার আঙ্কলস আছে, হু আর ডার্লিং, এবং তারাও আমাকে ভীষণ ভালোবাসে। আ গুড হোম, একটা খুব সুন্দর একটা বাড়ি আছে। তারপরে নিজেই বলছে নো, আই ডোন্ট সিম টু ল্যাক, বলছে না আমার তো দেখে মনে হচ্ছে না আমার কিছু অভাব আছে। বাট ইটস দি সেম উইথ অল মাই ফ্রেন্ডস, জাস্ট ফান অ্যান্ড জোকিং, নাথিং মোর। বলছে কিন্তু এত বন্ধু থাকলেও প্রত্যেকটা বন্ধুর সঙ্গে আমার যে সম্পর্ক সেটা ওই ফান, জাস্ট ফান অ্যান্ড জোকিং, নাথিং মোর, এর থেকে বেশি কিছু না। মানে এটা থেকে বোঝা যাচ্ছে শি ওয়ান্টস আ ডিপার কানেকশন। ও এখন যেহেতু বড় হচ্ছে, শি ওয়ান্টস আ মিনিংফুল রিলেশন, একটা মিনিংফুল রিলেশন যাচ্ছে। ও বন্ধুত্ব, ওই যে মজা করা, জোক করা, হাসি ঠাট্টা, হই হুল্লো, এটা থেকে একটু ঊর্ধ্বে উঠতে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে অ্যানি ফ্র্যাঙ্ক হ্যাজ ম্যাচিওর, মানে হ্যাড ম্যাচিওরড বিফোর হার এজ, মানে ও অ্যানি ফ্র্যাঙ্কের মেন্টাল ম্যাচিওরিটিটা ওদের বন্ধুদের থেকে আগে এসেছিল। I can never bring myself to talk of anything outside the common round. I can never bring myself to talk of anything outside the common round means ছোটো common round means প্রতিদিনের ছোটো ছোটো ঘটনা, কি খেলে, কোথায় গিয়েছিলে, কালকে কী আছে, স্কুলের লেসন্স, মানে এই ছোটো মোটো জিনিস সম্বন্ধে আলোচনা ছাড়া আমি বন্ধুদের সঙ্গে আর কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম না, বিকজ আই ডিডন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ কানেকশন উইথ এনিওয়ান, এবং আমার কারোর সঙ্গে এরকম কানেকশন ছিল না। সেটাই বললাম, সো শি ওয়ান্টেড আ ডিপার কানেকশন। উই ডোন্ট সিম টু বি এবল টু গেট এনি ক্লোজার, দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাবল। ওকে, সো উই ডোন্ট সিম টু বি এবল টু গেট এনি ক্লোজার। তো বলছে আমরা আমাদের সম্পর্কে যেটা ছিল, আমরা কাছাকাছি আসছিলাম না। কাছাকাছি কখন আসবে? ওয়েন ইউ নো ইয়োর পার্টনার সিক্রেটস, ওয়েন ইউ নো ইয়োর পার্টনার্স লাইকিংস অ্যান্ড ডিসলাইকিংস, ওয়েন ইউ নো ইয়োর পার্টনার ভেরি ওয়েল, তখনই কী হয়, একটা ডিপার কানেকশন, একটা ডিপ বন্ডিং তৈরি হয়। বাট বলছে এরকম কিছুই হয়নি, আমার সম্পর্কে এরকম কিছুই হয়নি। দ্যাট ইজ, অ্যান্ড শি ওয়ান্টেড দ্যাট, শি ওয়ান্টেড আ মিনিংফুল ডিপার কানেকশন। সেটা যেহেতু পাচ্ছিল না, দ্যাট ইজ দ্য রিজন শি ফেল্ট অ্যালোন, ইভেন দো শি ওয়াজ নট। একা ছিল না, কিন্তু ভিড়ের মধ্যে সে নিজেকে একা বোধ করছে। আই এম শিওর যারা এরকম এই বয়সের মধ্যে দিয়ে পেরোয়, বেশিরভাগই কিন্তু এই একাকিত্বটা কিন্তু আসে, রাইট? সেই সময় যদি এমন কাউকে পাওয়া যায় যে হয়তো আমি যেরকম চিন্তাভাবনা আছে সেও ঠিক সেরকম চিন্তাভাবনাই শেয়ার করে, বা আমার পৃথিবীটাকে দেখার যে চোখ, সেও যদি ওই চোখ দিয়েই দেখে, অ্যান্ড দেন ইমিডিয়েটলি সেই দুজনের মধ্যে একটা কানেকশন তৈরি হয়, অ্যান্ড দে বিকাম গুড ফ্রেন্ডস। এটা হয়, বাট অ্যানি ফ্র্যাঙ্ক এরকম কাউকে এখনো পর্যন্ত খুঁজে পায়নি। Perhaps I lack confidence, but anyway, there it is, a stubborn fact, and I don't seem to be able to do anything about it. তো বলছে পারহ্যাপস আই ল্যাক কনফিডেন্স। বলছি হতে পারে, তখন অ্যানি ফ্র্যাঙ্ক নিজে বলছে হতে পারে এটা আমারই দোষ, যে আমি হয়তো আমার মধ্যে সেই আত্মবিশ্বাসটা নেই, সো দ্যাট আই ক্যান শেয়ার মাই সিক্রেটস, সো দ্যাট আই ক্যান শেয়ার মাই থটস। বাট এনিওয়ে দেয়ার ইজ ইট। বাট যাই হোক, যা আছে আছে, মানে ও বলছে যে এটাই, দিস ইজ আ ফ্যাক্ট দ্যাট আই ডোন্ট হ্যাভ আ রিয়েল কানেকশন উইথ এনিওয়ান।
স্টাবর্ন ফ্যাক্ট গাইজ, এখানে স্টাবর্ন মানে কি হয় অ্যাকচুয়ালি জেদি হয়, তো এখানে স্টাবর্ন মানে বলতে পারো ওই রকমই, মানে স্টাবর্ন মানে উইচ ক্যানট বি চেঞ্জড ইজিলি, যেটা সহজে ইজিলি চেঞ্জ করা যায়, মানে এটাও বোঝা যাচ্ছে তাহলে অ্যানি ফ্র্যাঙ্ক ওয়ান্টস টু শেয়ার হিজ থটস অ্যান্ড ফিলিংস সিক্রেটস, কিন্তু ও চেষ্টা করেও পাচ্ছে না, সেই জন্য ওই স্টাবর্ন ফ্যাক্টরটা ইউজ করেছে, অ্যান্ড আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং। এবং তখন অ্যানি ফ্র্যাঙ্ক বলছে আমার মনে হয় না যে আমি এই ব্যাপারে কিছু করতেও পারবো, বিকজ আমিও নিজে শেয়ার করতে পারছি না, আবার এমন কাউকে পাচ্ছিও না যে হয়তো আমার সঙ্গে বন্ডিংটা তৈরি করে সে ওর নিজের জিনিসগুলো শেয়ার করবে যাতে আমিও শেয়ার করতে পারি। সো শি ওয়াজ ইন এ quandary, রাইট? হ্যান্স দিস ডায়েরি, in order to enhance in my mind's eye the picture of the friend for whom I have waited so long. Hence the diary. Hence the diary means তার ফলে, এত কিছু ঘটনার ফলে যেহেতু পেলাম না, এত চেষ্টা করো, তার ফলে আই ডিসাইডেড এই ডায়েরিটাই হচ্ছে মাই রিয়েল ফ্রেন্ড। ইন অর্ডার টু এনহ্যান্স মাই মাইন্ডস আই, ইন অর্ডার টু এনহ্যান্স মাইন্ডস মাই মানে অন্তরাত্মা, দ্যাট মিনস বলতে পারো কি যে ইনার সোল, সেটাকে আমি এনহ্যান্স করতে চাই। দ্যাট মিনস আই ওয়ান্ট টু এনহ্যান্স মাই সোল, আই ওয়ান্ট টু এনহ্যান্স মাই থটস, মানে আমার মনে যে সমস্ত চিন্তা ভাবনাগুলো উঁকি দেয় সেগুলোকে আমি আরও গভীরে চিন্তা করতে চাই, এবং সেটা করার জন্য কি করলাম, এনহ্যান্স মানে ইনক্রিজ করার জন্য পিকচার অফ আ ফ্রেন্ড ফর হুম আই হ্যাভ ওয়েটেড সো লং, সেই জন্য ইন মাই মাইন্ডস আই, সেই জন্য আমি এমন একটা বন্ধুর পিকচার করতাম যে এরকম আমার বন্ধু হলে খুব ভালো হবে, সেটা যখন পেলাম না তখন এই ডায়েরিটাকে আমার সেই লং ওয়েটেড ফ্রেন্ড, যে বন্ধুটার জন্য আমি অপেক্ষা করছি, সেই বন্ধুটা করে নিলাম। কাকে? সেই বন্ধুটা আমি কিসে দেখতে পেলাম? এই ডায়েরিটার মধ্যে আই স দ্যাট। I don't want to set down a series of bald facts in a diary like most people do. বলছে যে বেশিরভাগ লোক কী করে, এই ডায়েরির মধ্যে কী করে, যা যা ঘটছে সবই লিখছে, এই খেলাম, ওখানে গেলাম, এর সঙ্গে এই কথা বললাম, দে রাইট এভরিথিং, এবং যেগুলো কাইন্ড অফ মিনিংলেস। বলছে আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, বলছে আমি ওই মিনিংলেস যেমন মানে এবং খুবই সোজা সাপটা যেগুলো প্রতিদিন হয় সেই রকম জিনিস লিখে আমি আমার ডায়েরিটাকে ভর্তি করতে চাই না, যেটা বেশিরভাগ মানুষ করে। বাট কী চাই? বাট আই ওয়ান্ট দিস ডায়েরি ইট সেলফ টু বি মাই ফ্রেন্ড অ্যান্ড আই শ্যাল কল মাই ফ্রেন্ড কিটি। রাইট গাইস, তাহলে এখানে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে যে আমি আগে থেকেই বলছি যে ওর মনে এটাই চলছে, তো বলছে আমি বরঞ্চ এটাই, যেহেতু এই ডায়েরিটা নিজেই আমার বন্ধু, দ্যাট মিনস সেটাকে আমি একটা নাম দেবো, অ্যান্ড দ্য নেম অফ দ্য ডায়েরি ইজ কিটি। So right now, who is her best friend? Kitty. And who is Kitty? Kitty is actually a diary. Actually বলে দিই, এই ডায়েরিটা দিয়েছিল ওর বাবা জন্মদিনে অ্যান্ড শি বিকেম, আমি মুভিটা দেখেছি, একটা মুভি আছে, ইউটিউবে গেলে দেখতে পাবে, তো ওখানে আছে কি দ্য ফার্স্ট গিফট শি রিসিভড ফ্রম হার পেরেন্টস, দ্যাট ইজ এ ডায়েরি, এবং সেই ডায়েরিটাই ও কিটি নাম দেয় পরে। এনিওয়েজ, no one will grasp what I'm talking about if I begin my letters to Kitty just out of the blue. So albeit unwillingly, I'll sit by sketching in brief the story of my life. No one will grasp what I'm talking about if I begin letters to Kitty. So বলছে যদি আমি ও ফরম্যাটটা এরকম বেঁচেছিল যে আমি আমার বন্ধু কিটি, হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাকে আমি চিঠি লিখছি, সেইভাবেই আমি ডায়েরিটা লিখব। কিন্তু তারপর পরে ভাবলো অ্যানি ফ্র্যাঙ্ক যে আমি যদি এরকমভাবে হঠাৎ করে কিটি বলে কাউকে অ্যাড্রেস করে চিঠি লিখতে থাকি, তাহলে কেউ যদি পড়েও পড়ে কোনো সময়, তাহলে বুঝতে পারবে না হু দ্য হেল ইজ কিটি, আই মিন হু ইজ কিটি। তো সেই জন্য আলবেট আনবিল বলছে, সেহেতু যেহেতু আমার ইচ্ছা নেই আমার লাইফ স্টোরিটা বলার, তা সত্ত্বেও আমি লাইফ স্টোরিটা বলবো, এবং তারপরে আমি লেটারগুলো লিখতে শুরু করব, যাতে কেউ যদি পড়ে এই ডায়েরিটা, তাহলে সে যাতে বুঝতে পারে না। আলবেট আনবিল আই উইল সিট বাই স্কেচিং ইন ব্রিফ দ্য স্টোরি, এবং খুব ছোটো করে আমি আমার লাইফটা বলে দিচ্ছি, এবং তারপরে আমি এরপর থেকে যতগুলো লেটার লিখবো সেটা আমি কিটিক লিখবো। তাহলে গাইজ এখান থেকে বুঝে গেল, তাহলে ইউ, তাহলে হু ইজ ইউ, এই ইউটা হচ্ছে অ্যাকচুয়ালি কিটি। তো তার মানে ও যে গিফটটা পেয়েছিল ওর বাবার কাছ থেকে ডায়েরি, তার আগে থেকেই কিন্তু ও লিখতে শুরু করে দিয়েছিল, এবং সেই জন্য বলছে সেই জন্য বলছে ইউ ওয়ার দ্য ফার্স্ট পার্সন টু গ্রিট মি, সেই জন্য ওই ডায়েরিটাতেই ও প্রথম লিখতে শুরু করে, এবং সেই জন্য ও প্রথমে বলেছিল যে
তুমি প্রথম ব্যক্তি যে আমাকে গ্রিট করলে, মানে তুমি মানে এখানে কি ছিল, হার ডায়েরি, অ্যান্ড বিকজ দ্য ডায়েরি ওয়াজ হার বেস্ট ফ্রেন্ড, তো সেই জন্য বলছি যে আমার ওই যে তুমি যে গ্রিট করেছিলামকে, দ্যাট ওয়াজ দি বেস্ট গিফট, এবং সেটাই আমার জন্য সব থেকে ভালো গিফট ছিল। এনিওয়েজ, তাহলে এখানে ইউকে সেই আমাদের বলতে পারে রহস্যটা এখন উন্মোচন হয়ে গেছে। না, এবারে লাইফ স্ট্রিটে ছোটোভাবে অ্যানি ফ্র্যাঙ্ক লিখছে। কি লিখছে? মাই ফাদার ওয়াজ 36 when he married my mother who was then 25. বলছে আমার বাবা 36 বছর বয়স ছিল যখন উনি আমার মাকে বিবাহ করেন, মায়ের বয়স ছিল 25. My sister was born in 1926 in Frankfurt on Main. I followed on June 12th, 1929. My sister was born ওর বোন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল? 1926. কোথায়? ফ্র্যাঙ্কফুর্ট। And I followed, তারপর আমার জন্ম হয় 12th June 1929, and we emigrated to Holland in 1933. এখানে emigrated মানে কি, তুমি বলতে পারো কাইন্ড অফ শিফটেড, ওকে, নিজের দেশ ছেড়ে, মানে পার্মানেন্টলি নিজের দেশ ছেড়ে তুমি যদি অন্য কোথাও যে সেটেল হয়ে যাও অন্য কোনো দেশে, দ্যাট ইজ কল্ড এমিগ্রেটেড। তো বলছে অ্যাকচুয়ালি আমরা তাহলে জার্মানিতে আমাদের জন্ম, কিন্তু পরে কাজের সূত্রে উই এমিগ্রেটেড টু হল্যান্ড। কবে? 1933, ওয়ার মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রাভেস এনভি। সেখানে আমার বাবা কিসে কাজ করতো? একটা কোম্পানি ছিল, সেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য কোম্পানি? ট্রাভেস এনভি। The rest of our family, however, felt the full impact of Hitler's anti-Jewish laws. So life was filled with anxiety. The rest of our family, এবং ওরা তো চলে গিয়েছিল হল্যান্ডে, কিন্তু বাকি যে ফ্যামিলি মেম্বার্স ছিল, সেই ফ্যামিলি মেম্বার্সগুলো কী করেছিল? দে ওয়ার ফুললি ইম্প্যাক্ট, এবং তাদের প্রভাব পড়েছিল ওই অ্যান্টি জুইশ লয়ের দ্বারা, এবং সে অ্যান্টি জুইশ ল কে করেছিল? অ্যাডলফ হিটলার করেছিল। এবং সেটা আমি তোমাকে আগেই বলেছি যে হোয়াট ইজ দি অ্যাকচুয়াল থিং। অ্যান্টি জুইশ ল মিনস বেছে বেছে জুইশ যারা আছে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, দে আর রুইনিং দ্য কান্ট্রি, তাদেরকে মেরে ফেলা। And the life was filled with anxiety. Life was filled with anxiety মানে লাইফ প্রচণ্ড অ্যাংজাইটি মানে উদ্বেগ, মানে যেহেতু ওরা তো হল্যান্ডে ছিল, বাট যেহেতু ওদের ফ্যামিলি মেম্বার্সরা, রিলেশনসরা, আঙ্কেলস অনেক সবাই জার্মানিতেই ছিল, এবং তারাও জুইশ ছিল, তার ফলে তাদের জন্য এদের ভীষণ উদ্বেগ হচ্ছিল। এনিওয়েজ, in 1938 my two uncles, my mother's brothers, my two uncles মানে ও বলছে যে বলছে আমার মায়ের ভাইরা, escaped to the USA. তারা কোথায় পালিয়ে যায়? ওই অ্যান্টি জিউস ল এর ভয়ে তারা আমেরিকায় পালিয়ে যায়। মাই ওল্ড গ্র্যান্ডমাদার কেম টু আস। আমাদের যে ওল্ড গ্র্যান্ডমাদার ছিল সে আমাদের কাছে চলে আসে। শি ওয়াজ দেন 73, ওনার তখন বয়স ছিল 73 বছর। গ্র্যানি ডাইড ইন জানুয়ারি 1942. নো ওয়ান উইল ever know how much she is present in my thoughts and how much I love her still. বলছে নো ওয়ান উইল এভার নো, মানে ও বলছে যে আমি কেউ জানতেও পারবে না যে হাউ মাচ শি ইজ প্রেজেন্ট ইন মাই থটস, মানে আমি কত আমার গ্র্যান্ডমাকে মনে করি, মানে মানে বলা যাচ্ছে তাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছিল। অ্যান্ড শি লাভড, মানে অ্যান ফ্র্যাঙ্ক, শি লাভড হার গ্র্যান্ডমাদার অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল, এবং এখনও যদিও উনি মারা গেছেন, বাট স্টিল আই লাভ মাই গ্র্যান্ডমাদার। In 1934, I went to school at the Montessori kindergarten and continued there. তো বলছে 1934-এ আমি স্কুলে ভর্তি হই। প্রথম স্কুলের নাম কি ছিল? মন্টেসরি কিন্ডারগার্টেন অ্যান্ড কন্টিনিউ, এবং সেখানেই পড়াশোনা চালিয়ে যাই। It was at the end of the school year I was in Form 6B when I had to say goodbye to Mrs. K. We both wept and it was very sad. It was at the end of the school year. I was in Form 6B. It was at the end of the school year and I was in Form 6B when I had to say goodbye to Mrs. K. So it was at the end of the school year, মানে স্কুল ইয়ার শেষ হয়ে গেছে। তো I was in the Form 6B, মানে Form 6B বলতে বোঝা যায় এরপরে ওই স্কুলটা ছেড়ে, মানে ওই যে স্কুলে পড়তো, মানে ওই যে কিন্ডারগার্টেনটা ছেড়ে মন্টেসরি, তার ওকে এবারে স্কুলে যেতে হবে, এবং সেটাকে হয়তো Form 6B একটা ফিল আপ করে তারপরে ওটাতে অ্যাডমিশন নিতে হবে। সো বলছে আই ওয়াজ ইন Form 6B মিনস এটা মানে হচ্ছে নাও ইউ হ্যাভ টু লিভ দ্য কিন্ডারগার্টেন। when I had to say goodbye to Mrs. K. তো মিসেস কে বলে একজন ছিলেন যিনি ওই কিন্ডারগার্টেনে পড়াতেন, যার নাম ছিল মন্টেসরি কিন্ডারগার্টেন। তো সেটাকেই শি হ্যাজ টু লিভ মিস্টার কে, অ্যান্ড মিস্টার কে এই অ্যানি ফ্র্যাঙ্কের ভীষণ প্রিয় ছিল।
উই বোথ ওয়েপ্ট, ইট ওয়াজ ভেরি স্যাড। বলছে আমরা দুজনেই যেদিন শেষ স্কুল দিন ছিল, উই বোথ ওয়েপ্ট মানে আমরা দুজনাই কেঁদেছিলাম, অ্যান্ড এটা খুব দুঃখের একটা দিন ছিল। In 1941, I went with my sister Margot to the Jewish secondary school. তো ওর সিস্টার নাম ছিল মার্গট, তো ও আর ওর সিস্টার কোথায় গেল? 6B মানে স্কুলে যাওয়া, নেক্সট স্কুলটার নাম হচ্ছে জিউইশ সেকেন্ডারি, তাহলে কিন্ডার গার্ডেন থেকে ও সেকেন্ডারি স্কুলে ভর্তি হলো। শি ইজ ইন্টু দি 4th form অ্যান্ড আই ইন্টু দি 1st। তো ও মানে 4th form মানে তুমি বলতে হচ্ছে সে ক্লাস 4-এ ভর্তি হয়, আমি ক্লাস 1-এ। So far everything is all right with the 4 of us, and here I come to the present day. এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাকই আছে, উইথ 4 of us মানে বাবা মা আর ওরা 2 বোন, অ্যান্ড হিয়ার আই কাম টু দি প্রেজেন্ট ডে। এবং এইভাবেই আমি এই প্রেজেন্ট মানে আজকের দিনটাতে এসে পৌঁছেছি। ওকে, তার মানে ওই যে ওর যে লাইফ হিস্ট্রিটা বললো ছোটো করে ব্রিফ, তো ব্রিফ লাইফ স্টোরি দিয়ে দিল। মানে এরপর থেকে বলতে যে এরপরে যে সমস্ত এরপরে ও লেটারের আকারে সব কিছু লিখবে, এবং দোজ লেটার্স উইল বি অ্যাড্রেস টু কিটি। এবং তার ফলে এবং কিটি মানে রিডার, দে শুড টেক ইট অ্যাজ কিটি মানে ওর ডায়েরিটা লিখছে, অ্যান্ড এই যে সমস্ত কথাগুলো লিখছে সেগুলো অ্যাকচুয়ালি ওর ডায়েরিটাকেই লিখছে, হু ইজ হার বেস্ট ফ্রেন্ড। গাইজ আরেকটা জিনিস বলে দিই যে ওরা তো অ্যামস্টারডামে গিয়েছিল, তো অ্যামস্টারডাম অ্যাকচুয়ালি হল্যান্ডে আছে, যেটা এখন নাম নেদারল্যান্ডস। তো হল্যান্ডে তো তোমরা ভাবে হল্যান্ডে তাহলে জিউসের রুল কোথা থেকে হলো না? যখন ওয়ার্ল্ড ওয়ার শুরু হয় না, ওয়ার্ল্ড ওয়ার 2, তখন হল্যান্ডকে হিটলার ইনভেড করে, মানে জয় করে নেয় যুদ্ধ করে, এবং জয় করে নেওয়ার ফলে ওখানেও ওই জার্মানিতে যে জিউইশ ল ছিল সেই জিউইশ ল ওখানেও ইম্পোজ করা হয়। এবং তার ফলে ওই অ্যানি ফ্র্যাঙ্কের ফ্যামিলি মানে অ্যানি ফ্র্যাঙ্কের পেরেন্টস, অ্যানি ফ্র্যাঙ্ক অ্যান্ড হার সিস্টার, তারা সবাই সেই লয়ের আন্ডারে পড়ে যায়। এবং তার ফলে সেই ল থেকে বাঁচার জন্য ওরা ওই অ্যামস্টারডামের যে অফিসে, যে বললাম একটা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করতে, সেই অফিসের একটা বিল্ডিংয়ে বা একটা ছোটো রুমে যে ওরা লুকিয়ে পড়ে। ওকে গাইজ, আই হোপ ইউ লাইক মাই এক্সপ্লেনেশন। হয়তো কোথাও কোথাও আমার প্রনাউন্সিয়েশনে কিছু ভুল আছে, বিকজ দিজ আর জার্মান নেমস, I am not quite sure কিভাবে ওরা উচ্চারণ করে। So I hope you will forgive me for that. Thank you for watching. Thank you for listening. Have a beautiful day. Tata.